আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যুক্তরাষ্ট্র সেই ব্ল্যাকলিস্টেড ব্যক্তির সঙ্গে এই যে 15 মাস হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই যে সেই ব্যক্তিকে, যার সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এত এত মার্কিন রাষ্ট্রদূতের মানে তার বার্তার পর তার বার্তা আছে যে তিনি সন্ত্রাসবাদকে উস্কে দেন, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। এমনকি 2001 সালে যে মন্ত্রিসভা গঠন করেছিল বিএনপি জামাত জোট সরকারের, সেই তার বার্তায় এটারও উল্লেখ আছে যে ওই মন্ত্রিসভার পদগুলো নাকি ক্রয় বিক্রয় করেছিলেন তারেক রহমান। তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশে চিকিৎসাধীন আছেন এভার কেয়ার হাসপাতালে, তখন তারেক রহমান যে কিছুতেই দেশে রওনা হতে পারছেন না এমন কথা উল্লেখ করে তিনি এক বিবৃতি দিয়ে বলছেন যে এই সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। তখন চারদিকেই খুব স্বাভাবিকভাবেই মানে তার এই সিদ্ধান্তের সমর্থনে তার সমর্থক পাওয়া মুশকিল। সকলেই প্রশ্ন তুলছেন যে যেই ব্যক্তি মায়ের এই অবস্থায় সিদ্ধান্ত নিয়ে দেশে আসতে পারেন না, তিনি দেশের সংকটকালে কি করে সিদ্ধান্ত নেবেন? এর চেয়েও বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে যে কে তার সেই বড় বাধা, কোন সে বাধা যে বাধার কারণে তিনি আসতে পারছেন না। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাদের তরফে কোনো বাধা নাই, আর তারেক রহমান বলছেন এই রাজনৈতিক বাস্তবতায় তার পক্ষে এর চেয়ে খোলাসা করে বলা সম্ভব না। সেনাবাহিনী কি তার এক ক্ষেত্রে একটা বাধা? কিন্তু প্রশ্ন জেগেছে যে বাংলাদেশের মতো দেশে যেই ব্যক্তিকে ভাবা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন হলে তিনিই হবেন হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, অন্তত তার দল বিএনপি তেমনটাই ভাবছে, সেই ব্যক্তিটির পেছনে তিনি কেন পশ্চিমের পরাশক্তিগুলোকে, যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোকে মানে ইউরোপ আমেরিকাকে পাচ্ছেন না? কেন তিনি তার পাশে প্রতিবেশী দেশ ভারতের এমন সমর্থন পাচ্ছেন না যেই সমর্থন, যেই আস্থার জায়গা তাকে শঙ্কামুক্ত করতে পারে দেশে ফেরার ক্ষেত্রে? তাহলে কারা তার বাধা? তারেক রহমানের সবচেয়ে বড় সমস্যা, যেই সমস্যার কারণে এ নিয়ে আগেও আলাপ করেছি, যেই সমস্যার কারণে তারেক রহমানকে এই নির্বাচনে যখন মনোনয়ন ঘোষণা করলো 237টি আসনে বিএনপি, তখনও তারেক রহমান একটি আসনে মনোনয়ন নিলেন, আর 3টি আসনে তার এই ভয়াবহ দুর্বল অসুস্থ রোগশয্যায় দীর্ঘ সময় থাকা মা খালেদা জিয়া, যিনি একেবারেই রাজনৈতিক কোনো বক্তব্য বিবৃতি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না, এমনকি 5ই আগস্টের পর থেকেও, তাকে যখন তারেক রহমান মনোনয়নের তালিকা ঘোষণা করে 3টি আসনে মনোনয়ন দিলেন আর নিজের জন্য একটি আসন রাখলেন, তখনই পরিষ্কার হয়েছে যে না বিএনপির ভেতরে, না দেশের ভেতরে নেতা কর্মী সমর্থকদের ভেতরে, না বাইরের দেশগুলোর কাছ থেকে তারেক রহমান গ্রিন সিগন্যাল পেয়েছেন যে তিনি যদি দলের নেতা হন, তিনি যদি পরবর্তী প্রধানমন্ত্রী হন, তাহলে তিনি যথেষ্ট সমর্থন পাবেন এবং বিএনপি একটা শক্তিশালী সরকার গঠন করতে পারবে। তার মানে তারেক রহমান হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, তার পেছনে আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপ আমেরিকা কিংবা পাশের দেশ ভারত, যার সমর্থন বাংলাদেশে সরকারের পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তার যে কোনো সমর্থন নাই, কোনো সম্পর্ক নাই, সেটা তখনও পরিষ্কার হয়েছিল। এটা আরো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তারেক রহমানের এমন অসহায় অবস্থায় নিজেকে আবিষ্কার করার মাধ্যমে এবং আমাদের সামনে প্রকাশ করে দেওয়ার মাধ্যমে যে তিনি আসলে কোনো দিক থেকে কোনো সমর্থন পাচ্ছেন না যে তিনি নিজের দেশে বাংলাদেশে মায়ের কাছে ফিরবেন। দেখেন, আমেরিকা যুক্তরাষ্ট্র তারেক রহমানের প্রতি অত্যন্ত একটা বিরোধিতার অবস্থান থেকেই বাংলাদেশে 1/11 সরকার 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সে সময়কার যে রাষ্ট্রদূতেরা 2001 সালে খালেদা জিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর যেই মানে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতা গ্রহণের পর যেই মার্কিন রাষ্ট্রদূতেরা ছিলেন, হ্যারি কে টমাস, বিউটেনিস, গীতা পাসি, পরে জেমস এফ মরিয়ার্টি এলেন 2008-এ, এরা
প্রত্যেকে তারেক রহমান সম্পর্কে ভয়াবহ সব তার বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাতেন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা ক্রমে এবং বাংলাদেশের সুশীল সমাজ, বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে আলাপের পরেও তারা তারেক রহমান সম্পর্কে যেসব দুর্নীতি, সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার যেসব অভিযোগের কথা তার বার্তাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় তারেক রহমানকে সন্ত্রাসবাদ এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকা বিপজ্জনক ব্যক্তি হিসেবে কালো তালিকাভুক্ত করার অনুরোধ করেছেন। সেসব অনুরোধ কিন্তু উইকিলিক্স যখন ফাঁস হয়ে গেল তখন প্রকাশ পেয়ে গেছে। 2008 সালের নভেম্বরে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি তারেক রহমানের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করতে দেশটির অভিবাসন ও জাতীয়তা আইনের ধারা 212 এবং প্রেসিডেন্টের ঘোষণা 7750 এর অধীনে নিরাপত্তা উপদেষ্টাদের মতামত চেয়েছিলেন এবং কয়েক ডজন সুনির্দিষ্ট অভিযোগ তুলে তিনি বলেছিলেন যে তারেকের প্রকাশ্য দুর্নীতি মার্কিন মিশনের নির্দিষ্ট লক্ষ্যকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলেছে। এছাড়া তিনি বলেন যে আইনের শাসনের প্রতি তারেক রহমানের স্পষ্ট অবজ্ঞা সন্ত্রাসবাদীদের বাংলাদেশে পা রাখার জন্য শক্তিশালী জায়গা তৈরি করেছে, সে সঙ্গে দারিদ্র্যকে বাড়িয়ে তুলেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে। সর্বোপরি বাংলাদেশে যা কিছু অন্যায় অবিচার ঘটছে তার বেশিরভাগের জন্য তারেক এবং তার সহযোগীদের দায়ী করা যেতে পারে। সে কারণেই মরিয়ার্টির পরামর্শ ছিল যে তারেক রহমানের বিরুদ্ধে যাতে 212 ধারার প্রয়োগ করে বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার শক্ত অবস্থান প্রকাশ করে। 2008 সালের নভেম্বরে কিন্তু তারেক রহমান এরই মধ্যে যুক্তরাজ্যে এসে আশ্রয় নিয়েছেন। 2008 সেপ্টেম্বরে এসে তিনি জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে আসেন এবং তখন এটা জানা যায় যে যুক্তরাষ্ট্র তখন যুক্তরাজ্যকেও সাবধান করে দিয়ে বলে যে সরকারি ক্রয় সংক্রান্ত বিষয় এবং রাজনৈতিক পদ দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে যত্রতত্র ঘুষ চাওয়ার জন্য তারেক কুখ্যাত এবং দুর্নীতিপ্রবণ সরকার ও বাংলাদেশের সহিংস রাজনীতির এক দৃষ্টান্ত তারেক। এবং যুক্তরাষ্ট্র উল্লেখ করে যে তারেক রহমানের শাসনামলে হাওয়া ভবনের সংশ্লিষ্টতায়, যেমন 21শে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় যেমন হুজি, হরকাতুল জিহাদের মতো জঙ্গি সংগঠনের সরাসরি সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং এর সঙ্গে তারেক রহমান ও তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গের, হাওয়া ভবন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া যায়, যেখানে কিনা মিলিটারি গ্রেড গ্রেনেড ব্যবহৃত হয়েছিল এবং তার বিচার 2004 সালে ওই হামলা ঘটার পর থেকে তারেক রহমানের হস্তক্ষেপের কারণে ঘটতে পারে নাই। ঠিক তেমনি 2005 সালের 17ই আগস্ট সারা দেশে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, বাংলা ভাই এক জঙ্গি সংগঠনের উদ্ভব ঘটে তারেক রহমানের আমলে। সেই বাংলা ভাইয়ের জেএমবির তৎপরতায় সারা দেশে বোমা হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র তাই যুক্তরাজ্যকে সাবধান করে দিয়ে বলে, যুক্তরাজ্য আশ্রয় দিয়েছে মানবাধিকার গ্রাউন্ডে, ঠিক আছে, কিন্তু যুক্তরাজ্য যাতে নজর রাখে যে এই ব্যক্তি তারেক রহমান যাতে কোনোভাবেই যুক্তরাজ্যে কোনোভাবেই পাসপোর্ট বা স্থায়ী নাগরিকত্ব পাবার কোনো সুযোগ না পান। যুক্তরাজ্য কিন্তু যুক্তরাষ্ট্রের সেই ব্ল্যাকলিস্টের কথা মাথায় রেখে, সেই সাবধানবাণীর কথা মাথায় রেখেই এখন পর্যন্ত তারেক রহমানকে কোনো পাসপোর্ট বা নাগরিকত্ব দিতে পারে নাই। কাজেই তারেক রহমান একবার বাংলাদেশে গেলে তিনি যেমন আর কোনোভাবেই যুক্তরাজ্যে ফিরতে পারবেন না, ঠিক তেমনি যুক্তরাষ্ট্র সেই ব্ল্যাকলিস্টেড ব্যক্তির সঙ্গে এই যে 15 মাস হয়ে গেছে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে, এখন পর্যন্ত তারা নিশ্চিত হতে পারে নাই যে সেই ব্যক্তিকে, যার সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এত মার্কিন রাষ্ট্রদূতের তার বার্তার পর তার বার্তা আছে যে তিনি সন্ত্রাসবাদকে উস্কে দেন, তিনি দুর্নীতির সঙ্গে জড়িত। এমনকি 2001 সালে যে মন্ত্রিসভা গঠন করেছিল বিএনপি জামাত জোট সরকারের, সেই তার বার্তায় এটারও উল্লেখ আছে যে ওই মন্ত্রিসভার পদগুলো নাকি ক্রয় বিক্রয় করেছিলেন তারেক রহমান। কাজেই এহেন তারেক রহমানকে এবার যুক্তরাষ্ট্র সমর্থন দেবে, সমর্থন দিয়ে আগামী নির্বাচনের পরে প্রধানমন্ত্রী বানাতে সম্মত হবে, সেই বিষয়টিতে যুক্তরাষ্ট্র কিছুতেই এখনো সিদ্ধান্ত নিতে পারছে না।
এত বড় ঝুঁকি যুক্তরাষ্ট্র নিতে চাইছে না। যুক্তরাষ্ট্র বিএনপির নানা অংশে কথা বলেছে, যেখানে তারা খালেদা জিয়াকে সামনে রেখে বিএনপির নেতৃবৃন্দ এখন যেভাবে বিএনপিকে পরিচালনা করছেন সেভাবেই চালিয়ে নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়ে বারবার আলাপ হয়েছে। কিন্তু খালেদা জিয়া যে এতটা দুর্বল হয়ে পড়েছেন, এতটা কাবু হয়ে পড়েছেন যে তার পক্ষে আসলে আর কোনো দায়িত্ব নেওয়া সম্ভব না, সেই বিষয়টা ওই আলোচনায় তারা মাথায় রাখছিলেন না। আর বিএনপিতে সত্যি কি খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার পুত্র গিয়ে যদি দায়িত্ব নিতে না পারে, তাহলে কি বিএনপি দলটাই আদৌ থাকবে? আর ভারতের সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক হওয়ার প্রশ্নই উঠছে না। কারণ দেখেন, ভারতের সঙ্গে ভয়াবহ অবিশ্বাসের সূচনা হয় বিএনপির 10 ট্রাক অস্ত্রের মাধ্যমে। এই 10 ট্রাক অস্ত্র মামলা হচ্ছে 2004 সালের 1 এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দরে এসে 10 ট্রাক সমপরিমাণ অস্ত্র এসে ভেড়ে এবং বাংলাদেশে আটক, পৃথিবীর মধ্যেই মানে কোনো দেশে আটক বড় ধরনের অস্ত্র চালানের মধ্যে এটা হচ্ছে একটি অন্যতম, এবং এটা বাংলাদেশের ইতিহাসে একদম সর্ববৃহৎ অস্ত্র ছিল, গোলা বারুদ ছিল। এবং সেই অস্ত্র আর গোলা বারুদ ভারত মনে করে, ভারতের গোয়েন্দা সূত্র বলে যে এই তারেক রহমান এবং তারেক রহমানের খুবই ঘনিষ্ঠ তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তাদের যোগসাজশে চীন থেকে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল এবং পাকিস্তানও এর সঙ্গে জড়িত ছিল, এবং চীন পাকিস্তানের যোগসাজশে এই অস্ত্র নিয়ে আসা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফাকে এই অস্ত্র সরবরাহ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অশান্তি সৃষ্টির জন্য। কাজেই ভারত বাংলাদেশের একটি নির্বাচিত সরকার, বিএনপি জামাত জোট সরকারের আমলে সেই সরকারের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি মানে প্রধানমন্ত্রী পুত্র তারেক রহমান, তার ঘনিষ্ঠ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, তারা মিলে অস্ত্র নিয়ে আসছে ভারতে যুদ্ধ বাঁধানোর জন্য। এই বিষয়টি ফলে বিএনপির সঙ্গে ভারতের বিশ্বাসের সম্পর্ক এতটা চুরমার হয়ে যায় যে নিশ্চয়ই মনে থাকবে যে এমনকি 1-11 সরকার আনবার পেছনে ভারতেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে অনেকেই মনে করেন। ভারত সে সময় মনমোহন সিং বাংলাদেশে একটা মানে দুর্নীতি বিরোধী সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে খুবই স্বাগত জানিয়েছিলেন। মইনুল আহমেদ প্রায়শই ভারত সফর করতেন। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকার আশীর্বাদ নিয়ে নোবেল পুরস্কার পাওয়ার 5 মাসের মধ্যে 1-11 সরকার গঠিত হওয়া মাত্র জানুয়ারি মাসেই বাংলাদেশে এসে নামলেন, নামার আগে তিনি কিন্তু ভারতে মনমোহন সিং এর সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসে ঘোষণা দিলেন যে বাংলাদেশে তিনি রাজনীতিতে যোগ দিতে চান, তিনি রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে চান, কারণ এমন নতুন রাজনীতি করতে হবে যে রাজনীতিতে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃবৃন্দকে এখন গ্রেফতার করতে হবে, তাদের বিচার করতে হবে এবং নতুন করে রাজনীতির সূচনা করতে হবে। কাজেই ওই একই সূত্র মাথায় রাখলে ভারত, আমেরিকা, ইউরোপ, যুক্তরাজ্য এদের যদি সমর্থন তারেক রহমান না পান, বিএনপির শীর্ষ নেতৃত্ব না পায়, তাহলে বিএনপি আসলে কিভাবে হিসাব করছে যে সে ক্ষমতায় যেতে পারবে, দলটি ক্ষমতায় যেতে পারবে এবং সেই দলের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন। তারেক রহমান তাই একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে মূলত যা এত বছর করছিলেন তাই করে আসছেন, ভার্চুয়াল স্ক্রিনের সামনে বসে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অনলাইনে বক্তৃতা দিচ্ছেন। কিন্তু একজন রাষ্ট্রনায়ক হয়ে উঠতে, গুরুত্বপূর্ণ দলের দায়িত্ব নিতে হলে কিংবা দেশের দায়িত্ব নিতে হলে তার যে কূটনৈতিক যোগাযোগ সৃষ্টি করা দরকার, সেটা তার পক্ষে সৃষ্টি করা অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত সন্ত্রাসী এবং দুর্নীতি হিসেবে চিহ্নিত হওয়ায় এখন তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্র এখনো এই 15 মাসেও এই গুরুত্বটুকু দিতে পারেনি যে শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তের মাধ্যমে ওই কালো তালিকা থেকে তারেক রহমান সরবেন। মনে রাখতে হবে যে তারেক রহমানের বিরুদ্ধে এফবিআইও তদন্ত করেছে। সিমেন্স কোম্পানির সঙ্গে বিরাট দুর্নীতির একটা ডিল হয়েছিল হাওয়া ভবনকে কেন্দ্র করে, সেসব বিষয়ে এফবিআই এর তদন্ত হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে। কাজেই কোন কর্মকর্তা কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে তারেক রহমানের জন্য সুপারিশ করে তার নাম ব্ল্যাকলিস্ট থেকে সরাবেন,
এহেন তারেক রহমানের পক্ষে যুক্তরাজ্যে তাকে যে মানবাধিকার গ্রাউন্ডে মানবাধিকারের কথা মাথায় রেখে অন্তত অনির্দিষ্ট সময়ের জন্য থাকবার অনুমোদন দেওয়া হয়েছে, সেই অনুমোদনটাও নষ্ট করার কোনো ভরসা তারেক রহমান পাচ্ছেন না। কারণ তিনি জানেন, তার মা জানেন, বিএনপির নেতৃত্ব জানে যে আমেরিকা, ভারত এদের গ্রিন সিগন্যাল না পেলে বাংলাদেশে ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া, নির্বাচন জয়ের মাধ্যমে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী পদে থিতু হওয়া কতটা কঠিন। তারেক রহমান কোনো তরফ থেকে কোনো ভরসা পাচ্ছেন না। বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতা তারেক রহমানকে এক ধরনের অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন। আমরা এতদিন শুনেছি যে তারেক রহমান অমুক তারিখে দেশে আসবেন, এটা কয়েক মাস ধরেই শুনছি। বিশেষ করে নভেম্বর মাসের 7 তারিখে তিনি সারপ্রাইজ ভিজিট দেবেন, আমাদের হঠাৎ করে বাংলাদেশে এসে হাজির হবেন। আমি নিজেও শুনেছি এবং বলেছি যে নভেম্বরের শেষ দিকে তিনি ওমরা হজ করতে সৌদি আরব যাবেন এবং সেখান থেকে তিনি ঘোষণা করবেন কবে বাংলাদেশে আসবেন, তিনি বাংলাদেশে এলে কত কোটি লোক এয়ারপোর্টে যাবে। এই ধরনের নানান গালগপ্প আমরা শুনছি এবং শুনতে শুনতেই এই খালেদা জিয়া অসুস্থ হওয়াতে তিনি একদম এমন ভাবে বাটে পড়ছেন যে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলতে বাধ্য হয়েছেন যে তিনি যে দেশে ফিরবেন, তার দেশে ফেরাটা নাকি তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়। সেই থেকেই এখন জল্পনা কল্পনা শুরু হয়েছে যে কেন তিনি ফিরতে পারছেন না, কিসের এত ভয় যে একজন রাজনীতিবিদ হয়ে তিনি দেশে আসতে ভয় পাচ্ছেন। আমাদের মনে আছে 2007 সালে যখন শেখ হাসিনা বিদেশে ছিলেন, তখন সেই সময়ের 111 সরকার, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন, এদের যে সরকার, তারা কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং তাদের প্ল্যান ছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেবেন না এবং খালেদা জিয়াকে দেশ থেকে বাধ্য করবেন। তাদের -2 একটা প্ল্যান ছিল, কিন্তু শেখ হাসিনা কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন লন্ডনে থেকে যে তিনি দেশে ফিরবেনই এবং সেই চ্যালেঞ্জের মুখে সরকার বাধ্য হয়েছিল তার দেশে ফেরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে। দেশে ফিরেছেন এবং তিনি গ্রেপ্তার হয়েছেন, সেটা আপনারা সবাই জানেন। তো রাজনীতিবিদ হলে আপনাকে এই ঝুঁকিটুকু নিতেই হবে। শেখ হাসিনার জীবনের উপরে কমপক্ষে 20 বার হত্যার চেষ্টা করা হয়েছে, তার মধ্যে কয়েকবার ছিল একদম শিওর শটের মতো, যেমন 2004 সালের 21শে অগস্ট বা 1988 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামের সেই হত্যা প্রচেষ্টা। কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। এখনো তিনি বলছেন তার একটা আদালতে প্রহসনমূলক বিচারে তার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। তিনি বলেছেন প্লেন পাঠান, তিনি দেশে ফিরে এসে দেখবেন কার ফাঁসির দড়ি কতটুকু শক্তিশালী বা মোটা। সো দিস শুড বি দ্য স্পিরিট। আমরা আমজনতা, আমরা ভয় পাইতে পারি, আমরা কিন্তু তারেক রহমান একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সেই দলটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল, অনেক সমর্থক আছে, তার প্রধান এভাবে ভয় পান কি করে? তার সমর্থিত বুদ্ধিজীবীরা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে তিনি দেশে এলে খুনের শিকার হতে পারে, তাকে হত্যা করা হতে পারে এবং ইনিয়ে বিনে বলার চেষ্টা করা হচ্ছে যে আমাদের ভারত কিংবা অনেকে বলছেন আমেরিকা নাকি চায় না তিনি দেশে ফিরে আসুক এবং তিনি দেশে ফিরে আসলে ভারতের টার্গেটে পড়বেন। তো এই দুটো বিষয়ে আমি একটু এক্সপ্লোর করে দেখেছি। ভারত একটি গণতান্ত্রিক দেশ, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং ভারত কিভাবে ফাংশন করে আপনারা দেখেছেন। আমি ভারতের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলে দেখেছি যে তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না, এটা নিয়ে আসলে তাদের নীতি নির্ধারক পর্যায়ে কোনো মাথা ব্যথা নেই। সুতরাং ভারতের পক্ষ থেকে তারেক রহমানের জীবনের উপরে কোনো হুমকি থাকতে পারে, এটা স্রেফ একটা হাস্যকর প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। আমেরিকার যে ব্যাপারটা, আমেরিকা 2008 সালের 3রা নভেম্বর সেই সময়ের বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত একটি তার বার্তা পাঠিয়েছিলেন। তারেক রহমান দুর্নীতির তালিকা দিয়ে, তারেক রহমান সন্ত্রাসের পৃষ্ঠপোষক এবং নানা রকমের তালিকা দিয়ে বলেছিল যে আমেরিকার আইন অনুযায়ী তারেক রহমানকে আমেরিকার ভিসা না দেওয়া উচিত এবং বাংলাদেশে যে মার্কিন দূতাবাস রয়েছে তাদের কাগজে কলমে 3টা লক্ষ্য আছে। সেটা হলো, একটা হলো গণতন্ত্র, একটা হলো উন্নয়ন এবং একটা সন্ত্রাস দমন। এই 3টা জিনিস তারা প্রমোট করেন। হ্যাঁ, তো এই 3টা জিনিস প্রমোট করতে গিয়ে ওই তার বার্তায় বলা হয়েছিল যে তারেক রহমান এই 3টা লক্ষ্যের প্রতি হুমকি স্বরূপ। তো সেই আমেরিকা কিন্তু আজকে বাংলাদেশের ব্যাপারে সেই 2008 সালের কথা বলেন বা ইভেন গত বছরের জুলাই আগস্টের রেজিম চেঞ্জে
যে মার্কিন ডিপ স্টেটের কথা বলা হয়, বাইডেন প্রশাসনের যে ইনভলভমেন্টের কথা অনেকেই বলে থাকেন, যদিও সেটি প্রমাণিত নয় এবং এটার পক্ষে বিপক্ষে কথা আছে। কিন্তু আজকের বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের প্রায়োরিটির দিক দিয়ে যদি বিবেচনা করেন, ইসরায়েল গাজার ইস্যুটা তারা অনেকখানি নিয়ন্ত্রণ করেছেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে তারা এখন তৎপর এবং ভেনিজুয়েলা নিয়ে ব্যস্ত। তো এই সামগ্রিক প্রায়োরিটি লিস্টের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখবো যে বাংলাদেশ তাদের আসলে অগ্রাধিকার তালিকায় নেই। সুতরাং এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না, এটা নিয়ে মার্কিন প্রশাসনের কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। এটা স্টেপ আমাদের দলান্ধ বুদ্ধিজীবীদের প্রোপাগান্ডা। সুতরাং আমেরিকা ভারত প্রসঙ্গ বাদ দেওয়ার পরে কেন তারেক রহমান দেশে ফিরছেন না? তারেক রহমান দেশে ফিরছেন না মূলত তিনটি কারণে। ডক্টর ইউনূস চান না তারেক রহমান ফিরুক। যতই তিনি লন্ডনে গিয়ে 13ই জুন দেখা করে এসেছেন, তারেক রহমানকে ক্ষমতায় যাবার টোপ দিয়ে এসেছেন, কিন্তু ডক্টর ইউনূস কোনো অবস্থায় চান না। এবং এ কারণেই তারেক রহমানের বিরুদ্ধে মনে হয় 85টা মামলা হয়েছিল, 85টা মামলাই উইথড্র করা হয়েছে। তার মধ্যে সাজাপ্রাপ্ত ছিলেন, সবকিছু মানে আইনের তোয়াক্কা না করেই তাকে সব সাজা পাওয়া না পাওয়া বিচারাধীন সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু একটি মামলা 2004 সালের 21শে আগস্ট, যে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা মামলা, সেই মামলায় সরকার পক্ষ লিভ টু অ্যাপিলের আবেদন করেছেন, মানে একদম সর্বোচ্চ পর্যায়ে। মানে এই মামলাটি সচল হবার একটা সুযোগ খোলা রেখেছেন ডক্টর ইউনূস, যাতে প্রয়োজনে এই মামলাটিকে কাজে লাগিয়ে তারেক রহমানকে জেলে ঢোকানো যায়। দ্বিতীয়ত, বিএনপির দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলাম চায় না তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক। কারণ জামাতে ইসলাম, আওয়ামী লীগ এবং তারেক রহমানের অনুপস্থিতিতে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভোর। তারা ক্ষমতায় যেতে চায়। তারা মনে করে তারেক রহমান দেশে আসলে তারেক রহমানের পক্ষে একটা জনসমর্থন সৃষ্টি হবে, কিংবা তারেক রহমানের উপস্থিতি জামাতে ইসলামকে ক্ষমতায় যেতে বাধাগ্রস্ত করতে পারে। সেনাবাহিনীর একটি অংশ চায় না তারেক রহমান দেশে ফিরুক, কারণ 2007 সালের 7ই মার্চ গ্রেপ্তারের পরে আপনারা জানেন দীর্ঘদিন তারেক রহমান কারাভোগ করেছেন এবং তিনি 8ই সেপ্টেম্বর 2008-এ মুক্তি পেয়েছিলেন। 11ই সেপ্টেম্বর তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। তো তিনি বন্দী থাকা অবস্থায় শুরুতে সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত হয়েছেন বলে আমরা শুনেছি, আমরা জানি। তো এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা অস্বস্তি এখনো কাজ করে। তারেক রহমান ফিরুক, এ কারণে সেনাবাহিনীর একাংশ এখন চান না। ইভেন এই যে ওয়াকার যে দুইবার ম্যাডাম খালেদা জিয়াকে সেলুট করে, মাঝে মধ্যে বউকে নিয়ে যায়, ওয়াকার কিন্তু বিএনপি ক্ষমতায় আসুক চায় না। এই জেনারেল ওয়াকার খান চাচ্ছেন ইউনূসের সাথে মিলে জামাতকে ক্ষমতায় আনতে। এবং ওয়াকার খান একজন খুবই নিপুণ অভিনেতা আর কি বলা যায়, এবং তিনি মাঝে মধ্যে খালেদা জিয়ার বাসায় গিয়ে দেখা করেন। কিন্তু আবার আপনারা জানেন যে এই খালেদা জিয়াই প্রধানমন্ত্রী থাকাকালীন জেনারেল ওয়াকার খানের শ্বশুর সাবেক সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমানকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন এবং সিএমএইচে তার চিকিৎসা করতে দেননি। এটি কিন্তু তার মেয়ের মনে আছে। সুতরাং তারা মুখেও যতই খালেদা জিয়ার সামনে ঝুঁকে থাকুক, ভেতরে ভেতরে কিন্তু তারা বিএনপির বিপক্ষে কাজ করবেন। সময় হলে তারা একটা ডোর ওপেন রেখেছেন, যদি অবস্থা খারাপ দেখেন তাহলে বিএনপির পক্ষে যাবেন। এছাড়াও আরো একটি সমস্যা রয়েছে, সেটা হলো যে আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর তৎপরতা ভীষণ বেড়েছে এবং গত জানুয়ারিতে তারা উচ্চ পর্যায়ের অনেক সামরিক কর্মকর্তা এসে বাংলাদেশে মিটিং করেছে। বাংলাদেশে আইএসআই এর অফিস হবে। গত 3রা নভেম্বর তাদের আরো একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এসে মিটিং করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে, মানে পারলে প্রতিটা জেলায় আইএসআই এর অফিস খোলা হবে। সো যখন আমেরিকার প্রায়োরিটি লিস্ট থেকে বাংলাদেশ সরে গেছে, সেই ডিপ স্টেটে সেই ফান্ডিং, ইউএসএইড এর ফান্ডিং, এগুলো যখন অনেক কমে গেছে, তখন বাংলাদেশ পাকিস্তান এবং তুরস্কের সন্ত্রাস চাষাবাদের একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে। এখানে দেখবেন যে টার্কি এবং পাকিস্তানের অনেক বেশি ইন্টারফারেন্স এই আইএসআই তৎপরতার মধ্য দিয়ে এবং তুরস্কের তৎপরতা, এই দুটো মিলিয়ে বাংলাদেশকে একটা সন্ত্রাসবাদের উর্বর ভূমিতে পরিণত করা হবে। আইএসআই এবং এই টার্কি এরা মনে করছে এই মুহূর্তে যদি তারেক রহমান আসে এবং একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যায়
এবং আপনি যাই বলেন যে বিএনপি তো তাদের তো একটা পিপলস বেজ আছে, সো বিএনপির পক্ষে হয়তো আইএসআই কে এইভাবে ব্লাঙ্ক চেক দেওয়া সম্ভব হবে না। সুতরাং আইএসআইয়ের এই সন্ত্রাস বান্ধব কার্যক্রম অব্যাহত রাখার জন্য, তুরস্কের সন্ত্রাস বান্ধব কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশে ইউনূসকে দরকার, অথবা ইউনূস জামাত অথবা শুধু জামাতকে দরকার। এই অবস্থায় পাকিস্তানও চাইছে না তারেক রহমান ফিরুক, সো তারেক রহমান এ কারণে ফিরতে পারছে না। আমরা যে মুহূর্তে বলছি যে মা এত অসুস্থ, কেন ছেলে ফিরছে না, তারেক রহমান ভীরু কাপুরুষ রাজনীতিবিদ, যে তিনি যে দেশে ফিরবেন সেই সাহস তার নাই। মায়ের জন্য হয়তো তিনি কষ্ট পাচ্ছেন, সন্তান হিসেবে সেটা পেতেই পারেন, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে যে সাহস থাকা দরকার সেটি তারেক রহমানের নেই। এবং সেটা খালেদা জিয়ার এই অসুস্থতা না হলে আমরা হয়তো জানতে পারতাম না। যা হোক, খালেদা জিয়া এই মুহূর্তে তার অবস্থা অপরিবর্তিত আছে, অবস্থা খারাপও হয়নি, ভালোও হয়নি, তাকে এখনো ভেন্টিলেটরে নেওয়া হয়নি। তার আগের মুহূর্তে তার প্রতিদিন লিমিটেড ডায়ালিসিস চলছে এবং তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তিনি ফাইট করে যাচ্ছেন। দেখা যাক কি হয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।